নমস্কার বন্ধুরা, আমি সোমাশ্রী। আমার চ্যানেল বং বায়োলজিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জীব বৈচিত্র্য কী এবং জীব বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং জীব বৈচিত্র্যের কী গুরুত্ব রয়েছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই আমাদের বলতে হবে যে জীব বৈচিত্র্য কাকে বলে। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবেদের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। কোনো বাস্তুতন্ত্রে বা কোনো পরিবেশে যে জীবরা রয়েছে তাদের মধ্যে যে বিভিন্নতা আমরা দেখতে পাবো তাকে আমরা কি বলবো, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই জীব বৈচিত্র্য কথাটি কে প্রথম প্রবর্তন করেন সেটা আমাদের জানতে হবে। বিজ্ঞানী WG রোজেন 1985 খ্রিস্টাব্দে প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। এই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কী বা এটা কী ধরনের হয় বা এটা কার উপর নির্ভর করে সেটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, এ একটা জঙ্গল, বি একটা জঙ্গল আর সি একটা জঙ্গল। এ জঙ্গলে 10টা বাঘ রয়েছে, 10টা হরিণ রয়েছে, তাহলে মোট কটা জীব রয়েছে? 20টা জীব রয়েছে। বি জঙ্গলে 20টা বাঘ রয়েছে, 200টা হরিণ রয়েছে, তাহলে এর ক্ষেত্রে কটা জীব রয়েছে? মোট 220টা জীব রয়েছে। এবং সি জঙ্গলে দেখছি 10টা বাঘ, 10টা সিংহ, 100টা হরিণ এবং 100টা অন্যান্য জীব, তাহলে মোট এখানে জীবের সংখ্যা কত? 220টি জীব রয়েছে। তাহলে এই তিনটা যে জঙ্গল, এই তিনটে জঙ্গলের মধ্যে কার জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি? এর যে জঙ্গলটা দেখছি সেখানে দেখছি জীব খুব কম পরিমাণ রয়েছে, মাত্র 20টা জীব রয়েছে। তাহলে আমরা এটা থেকেই বুঝতে পারছি যে নিশ্চয়ই এর সবচেয়ে কম বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য রয়েছে। অবশ্যই তার সবচেয়ে কম বায়োডাইভার্সিটি থাকবে, কারণ সেখানে জীবের সংখ্যা কম রয়েছে। এবারে আসবো বি এবং সি। বিতে দেখছি 20টা বাঘ রয়েছে, 200টি হরিণ রয়েছে। এখানেও দেখছি 220টি জীব রয়েছে, সিতেও দেখছি 220টি জীব রয়েছে। কিন্তু এটা লক্ষ্য করতে হবে এখানে জীব কটা রয়েছে? এখানে দু ধরনের জীব রয়েছে। কি রয়েছে? বাঘ এবং হরিণ রয়েছে। কিন্তু সিতে দেখব, সি জঙ্গলে দেখব বাঘ রয়েছে, সিংহ রয়েছে, হরিণ রয়েছে এবং অন্যান্য জীব রয়েছে। তাহলে আমরা দেখছি জীবের বিভিন্নতা কোথায় বেশি আছে? সি জঙ্গলে। তাহলে আমরা বলতে পারি বির থেকে সির বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যতা অনেক বেশি, কারণ এখানে বিভিন্ন রকমের জীব রয়েছে, তার জন্য সি জঙ্গলের বায়োডাইভার্সিটি সবচেয়ে বেশি। বোঝা গেল? এখানে সি জঙ্গলের বায়োডাইভার্সিটি সবচেয়ে বেশি। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো অঞ্চলের জীব বৈচিত্র্যতা যেমন সেই অঞ্চলে জীবের সংখ্যার উপরও নির্ভর করছে, আবার কী ধরনের কত রকমের জীব সেখানে উপস্থিত তার উপরেও নির্ভর করছে। আমরা এরপরে দেখব এই জীব বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করতে পারি। জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ। জীবের গঠনভিত্তিক চরিত্রের বিচারে জীব বৈচিত্র্যকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। কী কী? জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি, প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি, আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। এরপরে আমরা পড়ব যে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি কী। প্রতিটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি জিনগত ভিত্তি থাকে। কোনো নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন বা রূপভেদ বা ভেরিয়েশন লক্ষ্য করা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে। প্রত্যেকটা জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? জিনের দ্বারা। আর প্রত্যেকটা জীবের থেকে আলাদা। কার জন্য আলাদা? এই জিনগত পার্থক্যের জন্যই প্রত্যেকটা জীবের চেয়ে আলাদা। যদি আমাদের মানুষেরই স্পিসিস বলি বা আমাদের মানুষ প্রজাতি বলি, মানুষ প্রজাতিতে দেখব আমরা একটা মানুষ অন্য মানুষের চেয়ে কিন্তু আলাদা। কিসের জন্য আলাদা? এই জিনগত পার্থক্যের জন্যই বা জিনগত পরিবর্তন বা রূপভেদের জন্যই আমরা প্রত্যেক মানুষের চেয়ে আলাদা। তাহলে আমরা বুঝতে পারছি যে জিনগত বৈচিত্র্য আমাদের কতটা এই পৃথিবীতে রয়েছে। তাহলে প্রত্যেকটা জীবের থেকে এই জিনগত বৈচিত্র্যের জন্যই আলাদা হয়ে থাকে। এরপরে আমরা পড়ব প্রজাতি বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি কী। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে প্রজাতি বৈচিত্র্য বলে। কোনো বাস্তুতন্ত্রে অনেক রকম প্রজাতি একসঙ্গে কমিউনিটি গঠন করে। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি আমরা বিভিন্ন প্রজাতির উপস্থিতি লক্ষ্য করতে পারি তাহলে তাকে আমরা কি বলবো? প্রজাতি বৈচিত্র্য। ধরো একটা পুকুরের মধ্যে আমরা কত রকমের জীব দেখতে পাই। আমরা মাছ দেখতে পাই, মাছ আবার বিভিন্ন রকম হয়ে থাকে। কাতলা মাছ দেখতে পাই, রুই মাছ দেখতে পাই, মৃগেল মাছ দেখতে পাই, শিঙি মাছ দেখতে পাই। আবার কি দেখতে পাই? আমরা কাঁকড়া দেখতে পাই, চিংড়ি মাছ দেখতে পাই,
বিভিন্ন রকমের জিনিস আমরা ওই পুকুরের মধ্যে দেখতে পাই। তাহলে পুকুর একটা নির্দিষ্ট অঞ্চল, তার ভিতরে বিভিন্ন প্রজাতির উপস্থিতি আমরা লক্ষ্য করছি, তাকে আমরা কি বলবো? প্রজাতি বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। আবার বলছি, কোনো একটা বাস্তুতন্ত্রে অনেক রকম প্রজাতি একসঙ্গে কি তৈরি করে? একটা কমিউনিটি গঠন করে। এবারে আমরা পড়ব বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি কী। একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। বিভিন্ন প্রকার জীবসত্তা ও নানা রকম অজৈব উপকরণ নিয়ে কোনো বাস্তুতন্ত্রের চরিত্র গঠিত হয়। একটা বিস্তীর্ণ অঞ্চলে যদি একটা বিস্তীর্ণ অঞ্চল দেখি, সেই বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে, সেই প্রত্যেকটি বাস্তুতন্ত্রের মধ্যে যে প্রকারভেদ তাকে আমরা কি বলবো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ধরো আমাদের একটা বিশাল একটা ভৌগোলিক অঞ্চলে দেখব বিভিন্ন রকমের আমরা কি দেখব? বাস্তুতন্ত্র দেখতে পাবো। কোথাও দেখতে পাবো জঙ্গলের বাস্তুতন্ত্র বা বনের বাস্তুতন্ত্র, কোথাও দেখতে পাবো তৃণভূমির বাস্তুতন্ত্র, কোথাও দেখতে পাবো মিষ্টি জলের বাস্তুতন্ত্র, কোথাও দেখতে পাবো সমুদ্র জলের বাস্তুতন্ত্র। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস্তুতন্ত্র আমরা দেখতে পাবো। এই বাস্তুতন্ত্রের যে প্রকারভেদ তাকেই আমরা কি বলবো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। চলো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য কি সেটা দেখি। এরপরে আমরা দেখব আলফা বৈচিত্র্য বা আলফা ডাইভার্সিটি। এটা কাকে বলে? একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। যদি এটা একটা বড় কি দেখলাম যে এখানে একটা বড় ভৌগোলিক অঞ্চল আমি এঁকেছি, তার মধ্যে এইটুকু অঞ্চলের মধ্যে যে জীবগোষ্ঠী আছে তাদের মধ্যে যে বৈচিত্র্য আমরা দেখতে পাবো তাকে আমরা কি বলবো? আলফা বৈচিত্র্য। দেখো আমি এখানে আলফা বৈচিত্র্য বলে এখানে পয়েন্ট করেছি। শুধু এইটুকু অঞ্চলের ভেতরে যা কিছু জীবগোষ্ঠী আছে তাদের মধ্যে যে বৈচিত্র্য আছে তাদেরকে আমরা বলবো আলফা বৈচিত্র্য। এবারে বিটা বৈচিত্র্য কাকে বলে? একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বা বিটা ডাইভার্সিটি বলে। এই যে আলফা ডাইভার্সিটি, এইরকম আলফা ডাইভার্সিটি, দুটো আলফা ডাইভার্সিটি যদি কাছাকাছি থাকে তাদের মধ্যে যে জীবগোষ্ঠীর মধ্যে যে বিভিন্নতা বা যে বৈচিত্র্যতা আমরা দেখতে পাবো তাকে আমরা বলবো বিটা ডাইভার্সিটি। বলছে কি? একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য। তাহলে যদি এই দুটো বাসস্থান হয়, এরা খুব কাছাকাছি আছে এবং এই দুটো বাসস্থানের মধ্যে যে জীব বৈচিত্র্যটা আমরা দেখতে পাবো তাকে আমরা কি বলবো? বিটা বৈচিত্র্য। তাহলে আমরা বলতেই পারি দুটো আলফা বৈচিত্র্যকে মধ্যে যে বৈচিত্র্য আছে তাকে আমরা কি বলবো? বিটা বৈচিত্র্য। এরপরে আমরা পড়ব গামা বৈচিত্র্য বা গামা ডাইভার্সিটি। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে কী বলা হয়? গামা বৈচিত্র্য। তাহলে বলছে কি একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, এটা একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, এর মধ্যে যত বাস্তুতন্ত্র আছে সবার মধ্যে যে বৈচিত্র্য তাকে আমরা কি বলবো? গামা বৈচিত্র্য। তাহলে আমি এখানে দেখিয়েছি টোটাল ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্য আমরা দেখতে পাবো, যে জীব বৈচিত্র্য আমরা দেখতে পাবো তাকে আমরা কি বলবো? গামা বৈচিত্র্য। তাহলে বোঝা গেল আলফা বৈচিত্র্য একটা নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য তাকে আমরা বলবো আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য কাকে বলবো? দুটো আলফা বৈচিত্র্যের মাঝে যে জীব বৈচিত্র্য থাকবে, মানে এইটার সঙ্গে এইটার মধ্যে যে জীব বৈচিত্র্য থাকবে তাকে আমরা কি বলবো? বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য কি? একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে বাস্তুতন্ত্র থাকবে তাদের প্রত্যেকটার মধ্যে যে জীব বৈচিত্র্য আমরা দেখতে পাবো তাকে আমরা বলবো কি? গামা বৈচিত্র্য। এরপরে আমরা পড়ব পৃথিবীর জীব বৈচিত্র্যের হিসাব। আমাদের পৃথিবীতে কত রকমের জীব বৈচিত্র্য আছে এবারে আমরা দেখব। আমাদের কত জীব এই পৃথিবী জুড়ে আছে সেটা আমরা দেখব। এখনও অবধি জানা গেছে পৃথিবীর জীবজগতে মোট প্রজাতির সংখ্যা 5 থেকে 50 মিলিয়ন। মানে কত জীব রয়েছে আমাদের এই জীবজগতে, তোমরা বুঝতেই পারছো 5 থেকে 50 মিলিয়ন। এবং এই 5 থেকে 50 মিলিয়ন প্রজাতির মধ্যে মাত্র 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতির পরিচয় উদ্ঘাটিত হয়েছে। মানে এতগুলো প্রজাতির মধ্যে শুধুমাত্র 1.7 এবং 1.8 মিলিয়ন প্রজাতির পরিচয় আমরা পেয়েছি। এদের মধ্যে রয়েছে 3 লক্ষ প্রজাতির সবুজ উদ্ভিদ ও ছত্রাক। তাহলে 3 লক্ষ প্রজাতির সবুজ উদ্ভিদ রয়েছে ও ছত্রাক রয়েছে, 3,60,000 প্রজাতির জীবাণু রয়েছে, 8 লক্ষ প্রজাতির পতঙ্গ রয়েছে ও 40,000 প্রজাতির মেরুদণ্ডী
প্রাণী রয়েছে। তাহলে সমস্ত কিছুর মধ্যে কে বেশি রয়েছে? 8 লক্ষ প্রজাতির পতঙ্গরা সবচেয়ে বেশি পরিমাণ এই পৃথিবীতে রয়েছে। এরপরে আমরা পড়ব মেগা ডাইভার্সিটি কান্ট্রি। মেগা ডাইভার্সিটি কান্ট্রি কী? বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী পৃথিবী জুড়ে জীববৈচিত্র্যের অসম বিন্যাস ঘটেছে। কেবল অনুকূল ও উপযুক্ত পরিবেশে প্রাণী ও উদ্ভিদ প্রজাতির অত্যাধিক ভিড় দেখা যায়। পৃথিবীর সব জায়গায় কিন্তু জীববৈচিত্র্য সমানভাবে বিন্যস্ত নেই। কোথাও বেশি জীববৈচিত্র্য দেখতে পাবো, আবার কোথাও কম জীববৈচিত্র্য দেখতে পাবো। যেখানে পশু পাখি বা উদ্ভিদের জন্য বেঁচে থাকা সহজ হবে সেখানেই কী হবে? জীববৈচিত্র্য বেশি দেখতে পাবো। যেই পরিবেশ পশু পাখিরা মানিয়ে নিতে পারবে না সেখানে কী হবে? সেখানে বেশি জীববৈচিত্র্য দেখতে পাবো না। যেই পরিবেশ অনুকূল হবে এবং উপযুক্ত হবে সেখানেই আমরা প্রচুর পরিমাণ জীববৈচিত্র্য দেখতে পাবো। দেখা যায় বিষুবরেখার দুপাশে উষ্ণ ও আর্দ্র জলবায়ুগুলিতেই নানা রকম উদ্ভিদ ও প্রাণী জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর মাঝ বরাবর যে বিষুবরেখা গেছে তার সংলগ্ন যে এলাকাগুলো সেগুলো কীরকম হয়? উষ্ণ ও আর্দ্র হয়, এবং সেই জায়গাগুলিতেই আমরা বেশি পরিমাণ জীববৈচিত্র্য দেখতে পাবো। বিষুবরেখার দুপাশের এমন সমৃদ্ধ দেশগুলিকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলে। তাহলে এই বিষুবরেখার সংলগ্ন যত দেশ আছে যেখানে এরকম জীববৈচিত্র্য প্রচুর পরিমাণ দেখতে পাবো সেখানকার দেশগুলোকেই আমরা কি বলবো? মেগা ডাইভার্সিটি কান্ট্রি। মোট 17টি মেগা ডাইভার্সিটি কান্ট্রি রয়েছে। তার মধ্যে আমি কিছু দেশের নাম তোমাদেরকে বলছি। মেগা ডাইভার্সিটি দেশগুলি হলো ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতবর্ষ, মাদাগাস্কার, পেরু, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা। এছাড়াও আরও রয়েছে যারা মেগা ডাইভার্সিটি কান্ট্রির মধ্যে পড়ে। এর মধ্যে ভারত, যেখানে আমরা বাস করি, সেটাও হচ্ছে মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এরপরেই আমরা দেখব কেন ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলে। চলো দেখি। দেখব কেন ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয়। তাহলে এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তোমাদের ঠিক এইভাবেই অ্যান্সার দিতে হবে। প্রথমে লিখতে হবে কি? ভারতবর্ষের অবস্থানটা আমাদের লিখতে হবে। ভারতবর্ষ বিষুবরেখার উত্তরে 8 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি নর্থের মধ্যে অবস্থিত। অপরদিকে এটি দ্রাঘিমার পূর্বে 60 ডিগ্রি ইস্ট থেকে 97 ডিগ্রি ইস্টের মধ্যে অবস্থিত। তাহলে ভারতের অবস্থানটা আগে আমাদের লিখতে হবে। আমরা দেখলাম ভারতের অবস্থানটা কোথায়। এরপরে আমরা দেখব ভারতবর্ষের জলবায়ুটা কীরকম। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জলবায়ুর সমাবেশ ঘটায় বৈচিত্র্যপূর্ণ বাসস্থানের আবির্ভাব ঘটেছে। ভারতবর্ষে দেখব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জলবায়ু, কোথাও আর্দ্র জলবায়ু, কোথায় শুষ্ক জলবায়ু, বিভিন্ন রকমের আমরা জলবায়ু দেখতে পাবো। উত্তরে হিমালয়ের বরফে ঢাকা শীতল অঞ্চল থেকে দক্ষিণে উষ্ণ ও আর্দ্র দাক্ষিণাত্য অঞ্চল পর্যন্ত নানা রকমের বৈচিত্র্যময় পরিবেশ। বিভিন্ন রকমের বৈচিত্র্যময় পরিবেশ আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমাদের ভারতে দেখতে পাচ্ছি। তাই এ দেশে দেখা যায় বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক অঞ্চল, আর তার সঙ্গে সমাবেত হয়েছে বৈচিত্র্যময় কমিউনিটি। বর্তমানে বিশ্বের 17টি মেগা বায়োডাইভার্সিটি দেশের মধ্যে ভারতবর্ষ একটি মেগা ডাইভার্সিটি দেশ। তাহলে বুঝতে পারলে যে আমাদের ভারতবর্ষের কত রকমের জলবায়ু এবং কত রকমের জীববৈচিত্র্য। ভারতবর্ষের জীববৈচিত্র্য কীরকম সেটা আমরা দেখব। ভারতবর্ষে প্রায় 1,15,000 প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিহ্নিত হয়েছে। সব মিলে এদেশে প্রায় 45,000 উদ্ভিদ প্রজাতির উপস্থিতি দেখা যায়। তাহলে এদেশে আমরা কতগুলো উদ্ভিদ প্রজাতি দেখছি? 45,000 উদ্ভিদ প্রজাতি আমরা দেখছি। এর মধ্যে 15,000 প্রজাতি কীরকম? সপুষ্পক উদ্ভিদ। প্রাণী সম্পদেও ভারতবর্ষ বিশেষ সমৃদ্ধ। এদেশে প্রায় 75,000 প্রাণী প্রজাতির 80% কীরকম? পতঙ্গ। তাহলে 75,000 প্রাণী প্রজাতি এদেশে রয়েছে এবং তার মধ্যে 80% পতঙ্গ। বোঝা গেল? এত কিছু বৈচিত্র্যের জন্য আমরা ভারতবর্ষকে কি বলবো? মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি বা মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এত কিছু বৈচিত্র্যের জন্য আমরা ভারতবর্ষকে কি বলবো? মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এরপরে আমরা দেখব এই জীব বৈচিত্র্য সম্পর্কে যে এতক্ষণ আমরা কথা বললাম, এই জীব বৈচিত্র্যের গুরুত্ব কী কী রয়েছে। এক, খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদ, ড্রাগ ও ওষুধের উৎস হিসেবে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়, অর্থনৈতিক গুরুত্ব, পরিবেশ রক্ষায়, কৃষ্টিগত গুরুত্ব, মূল্যবোধ, জিন ভাণ্ডার হিসেবে। এই প্রভৃতির ওপর জীব বৈচিত্র্যের বড় ভূমিকা রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে একটা জীব বৈচিত্র্য আমাদের পৃথিবীকে কি সুন্দর করে রেখেছে। কারণ এই জীব বৈচিত্র্য যদি না থাকতো আমাদের পৃথিবী আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। এই জীব বৈচিত্র্যের জন্য আমরা বেঁচে আছি এবং আমরা
এত বিভিন্ন ধরনের জীব আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের প্রয়োজন রয়েছে এই জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার। এর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে। কারণ তোমরা বুঝতে পারছো যে জীব বৈচিত্র্যে এত বড় গুরুত্ব থাকার জন্য জীব বৈচিত্র্যকে আমাদের সংরক্ষণের প্রয়োজন রয়েছে। তাহলে বন্ধুরা, এর পরের ভিডিওতে আমরা দেখব জীব বৈচিত্র্য সংরক্ষণ। তাহলে যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি এরকম তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।